বন্ধুরা, আজকের ক্লাস থেকেই বলতে গেলে আমাদের মেইন আলোচনাগুলো শুরু হবে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের। সো আমরা এখানে কি দেখছি, একটা এক্সপেরিমেন্টাল সেটআপের মতন দেখছি যে একটা জারে 50টি ইউরেনিয়াম পরমাণু রাখা আছে, আরেকটা জারে 100টি ইউরেনিয়াম পরমাণু, আরেকটা জারে 200টি ইউরেনিয়াম পরমাণু রাখা আছে, যাদের ওপরে ফটোগ্রাফিক প্লেট রাখা আছে। আমরা তাদের মধ্যে থেকে তো তেজস্ক্রিয় বিকিরণ হতে দেখবে, এটা থেকে আলফা বিটা গামা, এটা থেকে আলফা বিটা গামা, এটা থেকে আলফা বিটা গামা, এই রেগুলো নির্গত হতে দেখব। যেহেতু তারা তেজস্ক্রিয় পদার্থ, তারা তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করাবে। সো আমরা এই প্রসেসটার মধ্যে প্রথমেই এক একটার মধ্যে এক এক সংখ্যক পরমাণু নিয়ে শুরু করছি। এই সংখ্যাটাকে আমরা N0 দিয়ে প্রকাশ করছি। N0 কি ইন্ডিকেট করছে? N0 ইন্ডিকেট করছে একদম শুরুতে নমুনার মধ্যে ভাঙনের পূর্বে অক্ষত ইউরেনিয়াম পরমাণু সংখ্যা। যেমন এটার ক্ষেত্রে N0 কত 50, এটার ক্ষেত্রে N0 কত 100, এটার ক্ষেত্রে N0 কত 200। যতই সময় যাবে ততই তো এই সংখ্যাগুলো কমতে থাকবে, কারণ ইউরেনিয়াম তো তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের মাধ্যমে সে তো আর ইউরেনিয়াম থাকছে না, সে তার পারমাণবিক সংখ্যা চেঞ্জ করে সে অন্যান্য পরমাণু থোরিয়াম বা এই টাইপের পরমাণুগুলোতে পরিণত হচ্ছে। সো সে যেই পরমাণুতেই পরিণত হোক, সে তো আর ইউরেনিয়াম রূপে থাকছে না। তার মানে N0 যে সংখ্যাটা, প্রত্যেকের N0 সংখ্যাটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। N0 বলছি একদম শুরুর সংখ্যা, মানে ভাঙনের পূর্বে নমুনাটা যখন নেওয়া হয়েছে তখন যে পরিমাণের পরমাণু ছিল তার মধ্যে। তো যতই সময় আগাবে ততই এই সংখ্যাটা আসলে চেঞ্জ হবে। তো ওইটাকে আমরা একটা ডিফারেন্ট চলক N দিয়ে প্রকাশ করছি। N দিয়ে বোঝানো হচ্ছে T সময়ে অক্ষত ইউরেনিয়াম পরমাণু সংখ্যা। N0 আর N এর মধ্যে তফাৎ কি? তফাৎ বলতে গেলে নাই। N0ও এক রকমের N, জাস্ট T ইকুয়াল টু 0-তে N এর মানই হচ্ছে N0, আবার T এর মান যতই বাড়তে থাকবে N এর মান চেঞ্জ হতে থাকবে। দ্যাট মিনস N হচ্ছে আমার ভ্যারিয়েবল রূপে কাজ করছে, আর N0 হচ্ছে আমার প্রথমে একটা ধ্রুবক রূপে কাজ করছে। এক একটা নমুনার ক্ষেত্রে এক এক মান বিশিষ্ট ধ্রুবক। যাই হোক, তো আমাদের যতই সময় আগাবে ততই N এর ভ্যালু কমতে থাকবে, কারণ তেজস্ক্রিয়তা বিকরণ হলে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে সে আর ইউরেনিয়াম থাকবে না, ইউরেনিয়াম সংখ্যা কমতে থাকবে। প্রথমে যদি 50টা ইউরেনিয়াম থাকে, পরে 49, 48, 47 এরকম করে কমতে 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 এক সময় জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়া মানে পরমাণুটা শেষ হয়ে যাওয়া না, পরমাণুটা আসলে অন্য পরমাণুতে পরিণত হয়ে যাওয়া, অন্য মৌলে পরিণত হয়ে যাওয়া। তো আমাদের এই গ্রাফ যদি তাদের একটা দেখতে চাই, N ভার্সেস T। N হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা যে কোনো সময়ে, আর T হচ্ছে সময়, অতিবাহিত সময়। এক একটা টিতে এক এক রকমের অক্ষত পরমাণু সংখ্যা, যতই T আগাচ্ছে ততই অক্ষত পরমাণুর সংখ্যাটা কমছে। তাহলে গ্রাফটা আমরা কাইন্ড অফ এরকম একটা গ্রাফ পাবো। গ্রাফটা সরলরেখা না, বাট গ্রাফটা কিন্তু প্রায় নেগেটিভ ঢাল বিশিষ্ট একটা রেখা। একটু চিন্তা করে দেখো, গ্রাফটা যতই ডান দিকে যাচ্ছে ততই নিচের দিকে নামছে। এটার মিনিংটা কি? ডান দিকে গেলে নিচের দিকে নামলে তুমি যদি এটার ডিফারেন্সিয়েশন করো, দ্যাট মিনস তুমি যদি এটার পরিবর্তনের হার দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই পরিবর্তন হচ্ছে নিচের দিকে, মানে নেগেটিভ। তার মানে আমরা ঢালের অ্যাকচুয়ালি মিনিংটা কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর এভাবে করি। যদি সরলরেখা হয় তাহলে তো এটা সরাসরি সূত্র, আর সরলরেখা না হলে আমরা ডিওয়াই বাই ডিএক্স মানে ডিএক্স অফ ওয়াই যেটাই বলি না কেন সেইভাবে করি। সেটাও আলটিমেটলি এইটাই ইন্ডিকেট করে ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই এক্স এর পরিবর্তন। সো ওয়াই এর পরিবর্তনটা নেগেটিভ, এক্স এর পরিবর্তন তো ডান দিকে মানে পজিটিভ। সো নেগেটিভ বাই পজিটিভ থাকবে কি? নেগেটিভ। দ্যাট মিনস এই গ্রাফের ঢাল কি হবে? নেগেটিভ। প্রত্যেক মুহূর্তে ঢালের এক একটা মান, বাট ঢালের মানটা কি মান? অবশ্যই নেগেটিভ মান। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে এই জায়গাটার মধ্যে দেখি 100টা ইউরেনিয়াম পরমাণু নিয়ে টেস্ট করলেও সেম জিনিসই পাবো গ্রাফ আঁকলে। এখানেও 100 থেকে পরমাণুর সংখ্যাটা আস্তে আস্তে কমবে, কমে কমে আলটিমেটলি কত হবে? 0 হবে একটা সময়। আবার 200টা পরমাণু নিয়ে করলেও আমরা একই রকমেরই গ্রাফের শেপ পাবো। বাট ফ্যাক্ট ইজ, এখানে গ্রাফটা যেই হারে নেমেছে, এইখানে গ্রাফটা আরেকটু বেশি হারে নেমেছে, এখানে গ্রাফটা আরেকটু বেশি হারে নেমেছে। তার মানে এইখানে তুমি যদি ঢাল নির্ণয় করো, আমি একে দেখাই, এখানে তুমি যদি ঢাল নির্ণয় করো তাহলে যেরকম ঢাল পাবে, এখানে তুমি ঢাল নির্ণয় করলে আরেকটু খাড়া ঢাল পাবে, এখানে তুমি ঢাল নির্ণয় করলে আরেকটু বেশি খাড়া ঢাল পাবে। সো আলটিমেটলি আমরা যদি ঢালের রেসপেক্টে দেখি তাহলে এইটার ঢালটা কিন্তু সবচেয়ে বেশি, মানে এখানে গ্রাফের যে ঢালটা আসবে সেই ঢালের মানটা সবচেয়ে বেশি, কারণ বেশি খাড়া। এটা একক সময়ে বেশি পরিমাণের পরমাণুর সংখ্যা কমিয়ে নিয়েছে, মানে অক্ষত পরমাণুর সংখ্যা চেঞ্জ হয়েছে। সো আমরা এই যে এই গ্রাফগুলো দেখলাম, এই গ্রাফগুলো থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করতে পারি। ফর্মুলার আগে আমাদের একটু গ্রাফের ঢালটা সম্বন্ধে জেনে নেওয়া যাক। dN/dt ইকুয়াল টু হচ্ছে কি গ্রাফের ঢাল। সো dN/dt গ্রাফের ঢালটা সম্বন্ধে কী কী ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম? ঢালটা কী হতে হবে? নেগেটিভ হতে হবে। গ্রাফের
প্রকৃতি অনুসারে, আবার ঢালের মানটা কিসের সমানুপাতিক, এন এর সমানুপাতিক। এটা একটু চিন্তা করে দেখো, আমি বলেছি এইখানে ঢালের মানটা সবচেয়ে বেশি, এইখানে ঢালের মানটা সবচেয়ে কম গ্রাফ অনুসারে এক্সপেরিমেন্ট করে। সো এই যে ঢালের মানটা এখানে সবচেয়ে বেশি, এটা আসলে কি ইন্ডিকেট করছে, কেন বেশি? কারণ এখানে বেশি সংখ্যক পরমাণু নিয়ে তুমি শুরু করেছো, এখানে অক্ষত পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল শুরুতে। সো এর জন্য শুরুতে এখানে ঢালের মানটাও সবচেয়ে বেশি। এখানে অক্ষত পরমাণুর সংখ্যা তুলনামূলক কম ছিল, তাই ঢালের মানটাও তুলনামূলক কম। এখানে অক্ষত পরমাণুর সংখ্যা সবচেয়ে কম ছিল, তাই ঢালের মানটা সব থেকে কম। তার মানে এন এর ভ্যালু যত বেশি তুমি নিয়ে শুরু করেছ, dn/dt এর ভ্যালু, মানে ঢাল যেহেতু dn/dt দিয়ে প্রকাশ করা হয়, dn/dt এর ভ্যালু সবচেয়ে বেশি এসেছে। সো ভ্যালু নিয়ে যদি কথা বলি, dn/dt মডুলাস সমানুপাতিক কি n। সো আলটিমেটলি এই দুইটা ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা গ্রাফটা থেকে দেখতে পারি। সো আমরা যতই সংখ্যক বেশি অক্ষত পরমাণু রাখবো, ততই আসলে তাদের মধ্যে ভাঙনের রেটটা বেশি হবে, একটা একটার সাথে বেশি সংঘর্ষ লিপ্ত হবে। সো এটার ব্যাখ্যাটা আমরা চেইন বিক্রিয়া যখন পড়বো তখনও কিছুটা ক্লিয়ার হবে আরও, যে আমরা যখন চেইন বিক্রিয়ায় দেখবো যে একটা পরমাণু আসলে ভেঙে 3টা নিউট্রন নির্গত করলে ওই 3টা নিউট্রন আবার পরবর্তীতে সক্ষম হয় আরও 3টা পরমাণুকে ভাঙতে। সো এরকম একটা চেইন রিয়াকশন আমরা দেখবো। তাই যতই বেশি সংখ্যক পরমাণু থাকবে আসলে শুরুতে, ততই বেশি ভাঙনের হারটা বেশি আসবে। তো আমরা এখন dn/dt নিয়ে দুইটা ক্যারেক্টারিস্টিক দেখলাম, সেই dn/dt-র পরিচয়টা একটু জেনে নিই। dn/dt-কে তো আমি বলেছি গ্রাফের ঢাল, n ভার্সেস t, অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যা বনাম সময় গ্রাফের ঢাল। এটাকে আরও কয়েকটা ভাবে প্রকাশ করা যায়। ভাঙনের হার কেন? কারণ n কি অক্ষত পরমাণু সংখ্যা, আর dn কি, dn হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যার পরিবর্তন। পরিবর্তনটা আসলে কতটুকু পরিবর্তন? যতটুকু ভেঙে যায় ততটুকুই পরিবর্তন। আগে ছিল 100টা পরমাণু, আর পরে হলো 80টা পরমাণু অক্ষত পরমাণু, তাহলে ভাঙলো কত? 100 বিয়োগ 80 মানে 20টা। তার মানে ডিএন আসলে কি ইন্ডিকেট করছে? ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা। এন ইন্ডিকেট করছে অক্ষত পরমাণু সংখ্যা, আর ডিএন ইন্ডিকেট করছে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা, ডিএন। খেয়াল রাখবা এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো ডিএন হচ্ছে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা, আর এটাকে সময় দিয়ে ভাগ দিলে আসলে কি পাবো? ভাঙনের হার। সো ভাঙনের হার কি? আরেকটা প্রতিশব্দ রূপে পরীক্ষা হলগুলোতে লেখা থাকতে পারে, প্রশ্নে লেখা থাকতে পারে অবক্ষয়ের হার। আর এই কনসেপ্টটাকেই আমরা থিওরিটিক্যালি তেজস্ক্রিয়তা নামে ডেকে থাকি। কারণ তেজস্ক্রিয়তা আসলে কত সংখ্যক, আমাদের তেজস্ক্রিয়তা জিনিসটা কি ছিল? তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন যে ঘটনাটা ঘটে আলফা বিটা গামা, সেটাকে তেজস্ক্রিয়তা বলতাম। আর তেজস্ক্রিয়তাটা ততই তো বেশি ঘটে যতই আসলে কি পরমাণু ভেঙে যাচ্ছে, নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, ততই তো আসলে এটা বেশি নির্গত হয়। তাই এটা কি আমরা ভেঙে যাওয়ার হারটা কি আমরা তেজস্ক্রিয়তা হিসেবে প্রকাশ করে থাকি। এটাকে থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি আমরা আগে দেখেছিলাম থিওরিটিক্যালি, আর এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখছি। ম্যাথমেটিক্যালি তেজস্ক্রিয়তা আসলে কি চলক দিয়ে প্রকাশিত? dn/dt দিয়ে প্রকাশিত। তো আমরা dn/dt এর একক নিয়ে একটু কথা বলি। dn/dt বা যেহেতু এটা তেজস্ক্রিয়তা, তো এটার এসআই একক কি? বেকরেল। আরেকটা একক আমরা পড়েছি কুরি। আর বেকরেলটা আসলে কি? এটাকে আমরা যদি সেকেন্ড বা এসবের মাধ্যমে দেখতে চাই, সো ডিএন হচ্ছে কি? ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার তো আসলে কোনো একক হয় না, রাইট? সো সংখ্যার আলটিমেটলি কোনো একক হবে না। আর ডিটি হচ্ছে সময়, তাহলে কোনো কিছু নাই ডিভাইড বাই সময়, দ্যাট মিনস পার সেকেন্ড হবে এটার সমতুল্য একক। দ্যাট মিনস dn/dt এর এসআই একক আমরা বেকরেল ইউজ করবো, বাট এটার সমতুল্য আসলে কার রাশিমালা? এটা পার সেকেন্ডের সমতুল্য রাশিমালা। আচ্ছা, সো এটার মাত্রা কি হবে? যেহেতু পার সেকেন্ড বললাম, এটার সমতুল্য রাশিমালা, সো মাত্রা হবে 1/t, দ্যাট মিনস T−1। আচ্ছা, সো আমরা একটা ধরো পদার্থের নমুনার একটা যে কোনো পদার্থ নেওয়া হলো, তেজস্ক্রিয় পদার্থ, ওই নমুনায় তোমাকে বলা হলো dn/dt এর ভ্যালু হচ্ছে 20 বেকরেল। এটা বললে তুমি কি বুঝবা? এটা বললে তোমার বুঝতে হবে যে যেই নমুনাটা নেওয়া হয়েছে ওই মুহূর্তে নমুনাটাতে প্রতি সেকেন্ডে 20টা করে পরমাণু নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। দ্যাট মিনস 20টা পরমাণু ভেঙে অন্যান্য পরমাণুতে পরিণত হচ্ছে। তো আমাদের dn/dt এর ভ্যালু যত বেকরেল এরকম বলবে, আমরা বলবো আসলে ওই মুহূর্তে ওই পরমাণু, ওই নমুনাটার মধ্যে তত সংখ্যক, প্রতি সেকেন্ডে তত সংখ্যক নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, মানে পরমাণু ভেঙে যাচ্ছে। আচ্ছা, সো এটা কিন্তু মুহূর্ত বেসিসে আলাদা। এমন না যে একটা পরমাণু dn/dt এর ভ্যালু 20 বেকরেল মানে ওই নমুনাটার আজীবনই 20 বেকরেল থাকবে। খেয়াল করে দেখো, এই জায়গায় যদি dn/dt এর ভ্যালু 20 বেকরেল হয়, এখানে কিন্তু এটার ভ্যালু 20 বেকরেল নাও হতে পারে। এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই জায়গায় ভ্যালুটা কিন্তু আরেকটাও আসতে পারে। সো এক একটা জায়গায় কিন্তু স্পটে আমার এক এক রকমের dn/dt এর ভ্যালু আমার আসবে। সো আমাদের এক একটা মুহূর্তে কোনো একটা নমুনার জন্য একটা বেকরেল বলে দিলেই হলো না, কোনো একটা নমুনায় কোন সময়ে, এটাও কিন্তু বলে যাওয়া জরুরি, কোন সময়ে এক বেকরেল থাকবে। সো সময় চেঞ্জ হলে ওই নমুনাটাতেই কিন্তু বেকরেলের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে।
তো বন্ধুরা আমরা জেনে গেলাম বেকরেল বা dN/dt নিয়ে কয়েকটা কনসেপ্ট। এখন আমরা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে চলে আসবো। সো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র বেসিক্যালি যে গ্রাফটা দেখালাম ওই গ্রাফটা থেকেই আসা, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা, অর্থাৎ ডাটা নিয়ে নিয়ে হিসাব করে ফর্মুলা। সো আমরা যে কথাটা বলেছিলাম ঢাল নিয়ে, সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো, কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার, দ্যাট মিনস dN/dt এর ভ্যালুটা, মানে ঢালের ভ্যালুটা ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক, দ্যাট মিনস n এর সমানুপাতিক। এটাই কিন্তু আমরা একটু আগে আমাদের মতন করে একটা এক্সপেরিমেন্টের মতন দেখেছি। সো আমরা যদি কোনো পরমাণুর ভাঙনের হারকে dN/dt দিয়ে প্রকাশ করি, আর যে কোনো একটা সময়ে ওই অক্ষত পরমাণুর, ওই নমুনাটাতে অক্ষত পরমাণুর সংখ্যা যদি n সংখ্যক থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি ওই সময়ের ভাঙনের হার সমানুপাতিক ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা। সময়টা কিন্তু একই সময়ে dN/dt, একই সময়ের n নিয়ে কাজ করতে হবে। সো dN/dt সমানুপাতিক n। সো আমরা এখান থেকে সমান সমান দিলে একটা ধ্রুবক আনতে হবে, বাট এখানে খেয়াল রাখা জরুরি, আমরা বলেছিলাম অলরেডি ঢালের মানটা কী হতে হবে, নেগেটিভ হতে হবে, আমরা গ্রাফ থেকে দেখেছি। সো আমরা তাই ধ্রুবক আনবো, বাট সামনে একটা মাইনাস সহ ধ্রুবক আনবো। সো আমরা মাইনাস ধ্রুবক ইন্টু n লিখলাম। ধ্রুবকটাকে আমরা ল্যামডা একক দিয়ে প্রকাশ করে থাকি। সো ল্যামডা হচ্ছে আমাদের ধ্রুবকের প্রতীক। সো ল্যামডা এর পরিচয় আছে, ল্যামডাকে আমরা বলে থাকি অবক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক। সো অবক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে পরের স্লাইডে। সো এই সূত্রে আমরা কি শিখলাম, কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় মৌলের নমুনার dN/dt মানে ভাঙনের হার সমান সমান মাইনাস ওই মৌলটার অবক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক ইন্টু ওই নমুনাটার ওই মুহূর্তে অক্ষত পরমাণু সংখ্যা। সো আমি কোন জায়গায় মুহূর্ত কথাগুলো উচ্চারণ করেছি, এইটাতে। এইখানে কিন্তু মুহূর্তের কথাটা উচ্চারণ করিনি, এটা হচ্ছে এক একটা মৌল বেসিসের ধ্রুবক, যেটা আমরা পরের স্লাইডেই দেখব। সো dN/dt আর n এটা এক একটা মুহূর্তের জন্য এক এক মান ক্যারি করে, বাট ল্যামডা এটা মুহূর্ত ওয়াইজ ধ্রুবক, কারণ এটা একটা ধ্রুবক হিসেবে আমরা এনেছি। সো dN/dt সাপেক্ষে যেহেতু এটা একটা ধ্রুবক, সো আলটিমেটলি এটা সময়ের সাপেক্ষে ধ্রুবক। তার মানে ল্যামডা এর কিন্তু সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন নাই, বাট dN/dt আর n এর কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তন আছে। সো আমরা এবার চলে আসি এর পরের স্লাইডটাতে। সো পরের স্লাইডটাতে আমরা দেখি, আমরা dN/dt যে ল্যামডাটা আছে, সেই ল্যামডাটাকে আমরা এক পাশে রেখে বাকি সব কিছু যদি অন্য পাশে করে দিই, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু dN/dt ডিভাইডেড বাই n। সো এখানে ল্যামডাটা হচ্ছে আমার অবক্ষয় ধ্রুবক, আর n হচ্ছে আমার কি, n হচ্ছে আমার ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা। তাহলে ল্যামডা এর সংজ্ঞা দিতে চাইলে আমরা জানি হরের অংশটাকে একক ধরতে হয়। সো হরের অংশ হিসেবে আছে কি আমার n হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা 1। তার মানে কি আমরা লিখতে পারি এরকম যে কোনো তেজস্ক্রিয় মৌলের একটি পরমাণুর মানেই বোঝাচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা 1, মানে n ইকুয়াল টু 1। এটা যদি 1 হয় তাহলে ল্যামডা কার সমান, dN/dt সমান। একক সময় বলার মাধ্যমে কি করা হয়েছে, ডিটিটাকে 1 বানিয়ে ফেলা হয়েছে, রাইট? সো আমরা ল্যামডা ইকুয়াল টু dN দিয়ে প্রকাশ করতে যাচ্ছি, এটাও 1 ধরেছি, এটাও 1 ধরেছি, তার মানে যাহাই dN তাহাই ল্যামডা। তাহলে সংজ্ঞাটা আলটিমেটলি কি দাঁড়ায়, কোনো তেজস্ক্রিয় মৌলের একটি পরমাণুর মানে n ইকুয়াল টু 1 একক সময়ে মানে dt ইকুয়াল টু 1 ভাঙনের হারকে, কারণ ভাঙনের সম্ভাব্যতাকে, কারণ dNটা আসলে কি বোঝাচ্ছে, ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা। আর একটা পরমাণু থেকে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা বলতে তো আর কিছু থাকবে না, একটা পরমাণু থেকে তখন আমরা বলবো ভাঙনের সম্ভাব্যতা। সো আমরা একটা পরমাণু থেকে একটা পরমাণুর ভেঙে যাওয়ার সংখ্যা, এটা তো আসলে হয় না, এটা বলতে পারি একটা পরমাণু ভেঙে যাওয়ার সম্ভাবনা কত। সো আমরা dNকে তখন প্রকাশ করব ভাঙনের সম্ভাব্যতা দিয়ে। সো একটি পরমাণুর একক সময়ে ভাঙনের যে সম্ভাব্যতা কোনো মৌলের, সেইটাকেই ওই মৌলের অবক্ষয় ধ্রুবক বলবো। এটা কিন্তু এক একটা মৌলের জন্য এক এক রকমের মান ক্যারি করবে। তো প্রথমে আসি ল্যামডার এককটা নিয়ে। সো ল্যামডা মানে অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক, অনেকভাবেই বলা হয়ে থাকে এটাকে। অবক্ষয় ধ্রুবকের এসআই এককটা কি, এসআই একক হচ্ছে পার সেকেন্ড। কীভাবে এটা, n এর তো কোনো ইউনিট নাই, dN/dt ইউনিট আমরা বেকরেল বলেছিলাম, বাট এটার কার্যরত একক আসলে কি, পার সেকেন্ড। সো বেকরেল তো বিজ্ঞানীর নামে নামকরণ করা, কিন্তু অরিজিনালি এককটা তো অ্যাকচুয়ালি পার সেকেন্ড। সো আমার dN এরও একক নাই, n এরও একক নাই, সো dt এর 1/dt এর এককটাই
ল্যামডা এর একক হিসেবে কাজ করবে। দ্যাট মিনস ল্যামডা এর একক কিন্তু পার সেকেন্ড। আমরা ভুলেও যেন ল্যামডা এর একক বেকরেল না চিন্তা করি। বেকরেল হচ্ছে dN/dt ইউনিট, বাট ল্যামডা এর ইউনিট কিন্তু পার সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। সো আমরা ল্যামডা এর এসআই ইউনিট হচ্ছে পার সেকেন্ড। যেহেতু ল্যামডা এর আমরা শুধুমাত্র এমন না যে 1 সেকেন্ডে ভাঙনের হারটা হিসাব করে থাকি, অনেকগুলো ম্যাথে অনেকগুলো জায়গায় আমাদের অনেক বড় মান অনেক ছোট মান অ্যাভয়েড করার জন্য আমরা পার ডে, পার ইয়ার, পার মান্থ এই এককগুলোও ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, এই এককগুলোও কিন্তু ব্যবহার হয়ে থাকতে পারে। তো আমরা যেটা বলছিলাম, ল্যামডা বা হার ধ্রুবকের এক একটা সুনির্দিষ্ট মান আছে এক একটা মৌলের জন্য। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইউরেনিয়াম, তারপর প্লুটোনিয়াম, সো কার্বন 14 যে ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপটা সেটা, তারপর লিথিয়াম, রেডন, লিথিয়াম 8 ভর সংখ্যা বিশিষ্ট। সো এই যে এরা যারা আছে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখো তুমি এক একটা কি আছে, এক একটা আমার হার ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবকের মান আছে এক একটা আইসোটোপের জন্য, এক একটা পরমাণুর আইসোটোপের জন্য, মৌলের আইসোটোপের জন্য আমার এক একটা কিসের মান আছে, এক একটা হার ধ্রুবকের মান আছে। সো এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না, পরীক্ষায় দিয়ে দিবে। কিন্তু আমি এটা বুঝিয়ে গেলাম যে এটা কিন্তু আর এমন না যে ইচ্ছা মতন বসানো যায়, এখন একটা কিছুক্ষণ পরে আরেকটা হয়ে যাবে, তা কিন্তু না। এটার প্রত্যেকটা মৌল বেসিসে আলাদা আলাদা মান আছে, বেসিক্যালি বলতে গেলে মৌলের আইসোটোপ বেসিসে। সো আমরা এখন একটা ম্যাথ করে ফেলবো, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এই ম্যাথটার সম্বন্ধে আমি একটু কথা বলে নিই। আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আমি 2015 সালে পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি। সো বুয়েট অ্যাডমিশন টেস্টে এরকম একটা ম্যাথ এসেছিল, জাস্ট এরকম। আমরা বেসিক্যালি এই যে dN/dt = -λn এই সূত্র দিয়ে যে ম্যাথ আসতে পারে এরকম কোনো এক্সাম্পলই তখনকার বইগুলোতে ছিল না, আমাদের সময় থেকে এটা শুরু। সো আমরা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছি তারাই আসলে ধরো তুমি এমন একটা সূত্র হয়তো এখন পর্যন্ত পড়লে যে সূত্র দিয়ে কোনো ম্যাথ এক্সাম্পল কোনো টেস্ট পেপারে পেলে না, কোনো কোশ্চেন ব্যাংকে পেলে না, বাট ওই সূত্রটা দিয়েও কিন্তু বুয়েটে তোমার কোশ্চেন আসতে পারে। সো এর জন্য আমি বলি যে কোনো সূত্রকেই অবহেলা করা উচিত না, সবগুলো সূত্রই ভালোভাবে আয়ত্তে রাখা উচিত। সো এই প্রশ্নটা কিন্তু শতকরা অনেক কম ভাগ স্টুডেন্ট অ্যান্সার করতে পেরেছে, কারণ ম্যাথটা ইজি, বাট তাদের আইডিয়াই ছিল না এই সূত্র দিয়ে আসলে ম্যাথ সলভ করা যায়। সো আমি একটু ম্যাথটা করে দেখাবো তোমাদের। কোনো ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে রোববার সকাল 10টায় কিছু রেডন পরমাণু প্রবেশ করানো হলো। যেহেতু রেডন পরমাণু ক্যান্সার কোষকে ধ্বংস করে, আর আমরা এটা জানি একটা কনসেপ্ট দেওয়া আছে। সো রোববার সকাল 10টায় রেডন পরমাণুগুলোর তেজস্ক্রিয়তা পরিমাপ করে পাওয়া গেল 3 CI মানে 320। সোমবার দুপুরে রোগীর দেহে পুনরায় পরমাণুগুলোর তেজস্ক্রিয়তা পরিমাপ করে পাওয়া গেল 1 CI। দ্যাট মিনস রোববার সকালে ছিল বেশি তেজস্ক্রিয়তা, আর সময়ের সাথে সাথে তেজস্ক্রিয়তার ভ্যালুটা dN/dt এর ভ্যালুটা কমতে থাকে, তো কমে দাঁড়ালো কত 1 CI বা 120 সোমবার দুপুরে। যদি একটা রেডন পরমাণু একটা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে, তবে রোববার সকাল 10টা থেকে সোমবার দুপুর 2টার মধ্যে কয়টা ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়েছে বলে তুমি মনে করো? রেডনের অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে 1.33 × 10⁻²² পার সেকেন্ড। সো এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে গেছে, কোন সূত্র পড়বো, আমরা কিছু পরের ক্লাসে আসলে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র পড়বো, সেইগুলো কাজে লাগাবো কিনা এরকম কনফিউজড হয়ে গিয়েছিল। বাট জিনিসটা খুবই সিম্পল। এগুলো আসলে কার মান এটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এটা আসলে তেজস্ক্রিয়তার মান। তেজস্ক্রিয়তা আসলে কে? dN/dt। আমার এখানে dN/dt দুইটা মান দেওয়া আছে দুই সময়ে, আর আমাদের কি দেওয়া আছে? ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে। সো তোমাদের যদি ওই সূত্রটা জাস্ট একটু মাথায় থাকে যে এই সূত্রটা দিয়েও ম্যাথ সম্ভব, তাহলেই কিন্তু কাজ হয়ে গেল। তোমার ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে, dN/dt দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা আগে একটা পরে। সো dN/dt এর ভ্যালুগুলো 20 এককে দেওয়া আছে। আমি বেকরেলে নিয়ে নিলাম 320 কে 3.7 × 10⁻10 দিয়ে গুণ করে বেকরেলে নিয়ে গেলাম, আবার 120 কে 3.7 × 10⁻10 কে বেকরেলে নিয়ে গেলাম, কারণ আমরা জানি 1 CI = 3.7 × 10⁻10 BQ এর সমান। সো আমরা dN/dt ইনিশিয়ালটাও পেলাম আদিটা, dN/dt ফাইনালটাও পেলাম। এটা হচ্ছে রোববার সকালে, এটা হচ্ছে সোমবার দুপুরে। তো আমরা রোববার সকাল 10টা, সোমবার দুপুর 2টা, এই দুইটা সময়ের জন্য আমরা দুইটা মুহূর্তের জন্য দুইবার এই সূত্রটা কিন্তু ইউজ করতে পারবো। সো dN/dt = -λn ছিল আমার সূত্রটা, বাট আমাদের একটু বলে রাখি এই সূত্রগুলো দিয়ে যখন কাজ করব তখন আমরা শুধু ভ্যালু নিয়ে কাজ করব, কারণ ভ্যালু নিয়ে কাজ না করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা নেগেটিভ চলে আসতে পারে। সো এটা আসলে অ্যান্সারে হয় না। সো এর জন্য আমরা যখন কাজ করব এগুলোর মডুলাস মানে এই ফর্মটা ইউজ করব। আমাদের যদি বলা হয় ক নাম্বার প্রশ্নে জ্ঞানে তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্রটি লিখো, তাহলে আমরা লিখব dN/dt = -λn। বাট যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা dN/dt মডুলাস = λn মানে মাইনাসটা অ্যাভয়েড করে ম্যাথটা করব, তাহলে আমাদের সাইন নেওয়ার ঝামেলাটা থাকবে না। সো dN/dt এটা তো আমি জানি,
ল্যামডাও আমি জানি, এন আইটা আমি পেয়ে যাব না। রোববার সকালে রোগীর দেহে আসলে কত সংখ্যক রেডন পরমাণু ছিল সেটা কিন্তু আমরা ইজিলি হিসাব করে পেয়ে যাচ্ছি। ডিএন বাই ডিটি এর ভ্যালু বসালাম 1.11 ইন্টু 10^11, ল্যামডা এর ভ্যালু বসালাম 1.33 ইন্টু 10^-2, এন আই এটা কিন্তু আমরা হিসাব করে পেয়ে যাচ্ছি কত আসছে 8.34 ইন্টু 10^12। সো আমরা কিন্তু পেয়ে গেলাম রোববার সকাল 10টায় রোগীর দেহে কত সংখ্যক রেডন পরমাণু ছিল সেই সংখ্যাটা। সোমবার দুপুর 2টায় আসি এবার। সোমবার দুপুর 2টার ক্ষেত্রে আমরা ডিএন বাই ডিটি এফ দিয়ে প্রকাশ করছি, মানে ফাইনাল শেষ মুহূর্তে। এন এফ শেষ ওই সোমবার ওই মুহূর্তটার মধ্যে, দুপুর 2টার মুহূর্তটার মধ্যে কত সংখ্যক রেডন পরমাণু ছিল সেই সংখ্যাটা। আমরা এটাও জানি, ল্যামডাও জানি। ল্যামডা তো আর এমন না রোববারে একটা সোমবারে আরেকটা। তো আমরা এই দুইটা ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কিন্তু এন এফ আমরা পেয়ে যাব। এন এফটা কী বোঝাচ্ছে, সোমবার দুপুর 2টায় তার দেহে, রোগী ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে কত সংখ্যক রেডন পরমাণু আসলে ছিল। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের রেডন পরমাণু সংখ্যা কিন্তু ওই মুহূর্তের মধ্যে রোববার সকাল 10টা থেকে সোমবার দুপুর 2টার মধ্যে কমে গিয়েছে, রাইট? সো আগে একটা পরমাণু ছিল, পরে আরেক সংখ্যক পরমাণু চলে এসেছে। সো আমি যদি এই দুইটা ভ্যালু বিয়োগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব অ্যাকচুয়ালি ওই টাইমের মধ্যে, রোববার সকাল 10টা থেকে সোমবার দুপুরের মধ্যে কত সংখ্যক রেডন পরমাণু আসলে ক্ষয়প্রাপ্ত হয়েছে। সো এন আই থেকে এন এফ যদি বিয়োগ দিই তাহলেই কিন্তু আমি এই জিনিসটা পেয়ে যাব যে ওই মুহূর্তের মধ্যে আসলে ডিএনটা বের করেছে। এন আই মাইনাস এন এফ আসলে কি, ওই মুহূর্তের মধ্যে ডিএন। আর এই ডিএনটা কি, এই ডিএনটা হচ্ছে ওই মুহূর্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানের মধ্যে। সো আমরা এই পার্থক্য থেকে আসলে পেয়েছি রোববার থেকে সোমবারের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু রেডন পরমাণু আমার ক্ষয়প্রাপ্ত হয়েছে, যেটা কিনা 5.56 ইন্টু 10^12 সংখ্যক রেডন পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর প্রশ্নে একটা ডাটা দেওয়া আছে। ডাটাটা কি, একটা রেডন পরমাণু একটা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। তার মানে আমার এখানে ধ্বংসকৃত রেডন সংখ্যাই আসলে ধ্বংসকৃত ক্যান্সার কোষ সংখ্যা। তার মানে ক্যান্সার কোষ সংখ্যা কয়টা ধ্বংস হয়েছে, 5.56 ইন্টু 10^12t। সো বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে একটু চিন্তা ভাবনা খোলা রাখবো, যেন আমরা যে সূত্রগুলো দিয়ে ম্যাথ কখনো করিনি ওই সূত্রগুলো দিয়েও যে ম্যাথ করা যায়, সলভ করা সম্ভব, এরকম প্রশ্নও কিন্তু বানানো যায়। আর ওইগুলো নিয়েও কিন্তু আমাদের ম্যাথ নিজেরা চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু আমরা পরীক্ষা হলে কোনো একটা আননোন ম্যাথ দেখেও ঘাবড়ে যাব না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।